2025 সালের এইচএসসি পরীক্ষার প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে একটু কথা বলতে এসেছি তোমাদের সামনে। তোমাদের আগামী 26 তারিখ থেকে এইচএসসি পরীক্ষা শুরু হবে। আশা করি সবার প্রস্তুতি খুব ভালো এবং প্রত্যেকেই নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছো তোমরা। তো সেখানে এই পরিস্থিতি এখন মাত্র আমাদের হাতে আছে 4-5 দিন সময়। তারপর পরীক্ষা চলাকালীন সময়টা আসলে আমরা কিভাবে ব্যয় করব, আমাদের মাঝে যদি কোনো বন্ধ থাকে কিংবা না থাকলেও এই পরীক্ষা চলাকালীন সময়ে আমরা কিভাবে যদি সুন্দর করে গুছিয়ে নিয়ে গেলে পরীক্ষার হলে বা পরীক্ষার হলে আমরা কিভাবে আমরা সময়টা কাজে লাগালে বা পরীক্ষাটা শুরু করলে বা পরীক্ষাটা সম্পন্ন করলে আমাদের আশানুরূপ রেজাল্ট আসতে পারে, আমরা সর্বোচ্চ ভালো করতে পারি আমাদের সাধ্যের মধ্যে, সেই বিষয়ে আমি মাত্র কয়েক মিনিটে কিছু কথা বলবো। আশা করি তোমাদের কাজে লাগবে কথাগুলো। সেটা হচ্ছে, এখন তো আমাদের সময় পুরিয়ে আসছে, হাতে বেশি সময় নাই। তো আমরা খুব অজানা বিষয়, যেটা আমি একেবারেই কোনো দিন ধরি নাই, সেটাতে যদি মনে হয় যে আমার ওখানে টাস্ক না করলে আমার আর উপায় নাই, সেই ক্ষেত্রে হয়তো আমরা এটা পড়বো। কিন্তু পড়ার আগে আমরা একটু চিন্তা করব যে এই বিষয়টা কি, একটু নিয়ে একটু মানসিকভাবে আমরা একটু চিন্তা করে ভাববো যে এই বিষয়টা কি, এটা কি আসলে আমি এই বিষয়ে আমার কতটুকু আমার নিজের জানা আছে, বা অন্যান্য আমি যে টপিকসগুলো পড়েছি এর সাথে কার কতটুকু রিলেশন আছে, ওগুলো চিন্তা করে যদি মনে হয় যে আমার ব্রেনে একটু নাড়া দিয়েছে, আমি কিছুটা উপলব্ধি করতে পেরেছি বিষয়টা কি, এটা কেন আমাকে জানা দরকার, এটা কীভাবে এসেছে, বা এই সম্পর্কে আমার সাথে কি জড়িত বা কতটুকু জানতে হবে, তাহলে একটু দেখে নিলে অল্প সময়ে একটু সম্যক ধারণা কিন্তু চলে আসবে। আর সবচেয়ে ভালো হয় যে একেবারে নতুন বিষয়, যেটা সম্পর্কে আমার এর আগে কখনই কোনো ধারণা নাই, সেটাতে হাত না দেওয়া বা সেটা এই মুহূর্তে আর না পড়াটাই ভালো হবে। তো আমরা যেটা বলতে চেয়েছি যে এই মুহূর্তে যদি আমরা কীভাবে গুছিয়ে নিব নিজেকে, তো সবচেয়ে বড় যেটা দরকার যে আমরা আমাদের আত্মবিশ্বাস, এই মুহূর্তে আমাদের আত্মবিশ্বাসটাই আমাদেরকে সবচেয়ে বেশি উপকার করতে পারে। এই আত্মবিশ্বাসটা, তাহলে কি আমি জোর করে তো আত্মবিশ্বাসটা নিজের বাড়াতে পারবো না। আত্মবিশ্বাসটা আমাদের কিভাবে আসতে পারে আমাদের মধ্যে। তো সেই জন্য আমরাও বিভিন্ন চাকরির পরীক্ষা বা স্টুডেন্ট লাইফে আমরা যে কাজটা করেছি, ঠিক আমার অভিজ্ঞতাটা দিয়ে মনে হয়েছে যে এইটুকু কাজ করলে তোমাদেরও খুব ভালো হবে এবং তোমরা খুব ভালোভাবে পরীক্ষাটা দিতে পারবা। সেক্ষেত্রে যে বিষয়টা, যে আমরা একটা বিষয় যদি আমরা, এখন তো আমাদের মূলত রিভিশনের কাজ চলছে, তো রিভিশনের ক্ষেত্রে দেখা যায় যে আমরা সেই প্রথম থেকে শুরু করি, আবার পরে শেষ করি, আবার মনে হয় কোনটা যেন ভুলে গিয়েছি, আর এটা মনে হয় রয়ে গেছে, আবার এই বইটা ধরি, না এই বইটা না, ওই বইয়ের টপিক্সটা যেন আমি পারি না, তারপর আবার ওই টপিক্সটা পড়ি, আমরা এলোমেলো হয়ে যাই, অগোছালো হয়ে যাই এবং আমাদের কনফিডেন্সটা তখন নিচে নেমে যায়। তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমি যে কোনো একটা বই নিলাম, বই নিয়ে তারপর যদি বইটা হাতে নিয়ে আমি যে টপিক্সটা পড়ব, যদি আমার বিষয়ের কথা বলি, জীববিজ্ঞানের কথাই বলি, বা অন্যান্য যে বিষয়গুলো আছে, আমরা রাষ্ট্রবিজ্ঞান বলি বা কোনো ব্যবসা সংগঠনের কোনো সাবজেক্টের কথাই বলি, তো এটা টপিক্সটা হাতে নিয়ে যখন আমরা দেখব যে আমি তোমাদের যে বিষয়টা কি আসলে, এটা আমি কেন জানবো, এটা কিভাবে এসেছে, এর সাথে আমার কি সম্পর্ক রয়েছে, অর্থাৎ যদি আমরা যারা ইংরেজি তো সবারই আছে, তো ইংরেজিতে ডব্লিউএস কোশ্চেন একটা বিষয় আছে। ডব্লিউএস কোশ্চেন বলতে আমরা যে হোয়াট, হোয়াই, তারপর হোয়ার, ওয়েচ, হাউ, এই যে বিষয়গুলো আমরা যখন এসে, এর বাইরে আমাদের যে সৃজনশীল প্রশ্ন, এর বাইরে কি প্রশ্ন করার কোনো সুযোগ আছে? আমরা জ্ঞানমূলক বলি, অনুধাবনমূলক প্রশ্ন বলি, প্রায়োগিক কোশ্চেন বলি, উচ্চতর দক্ষতা বলি। দক্ষতার ক্ষেত্রে যেটা হবে, এই যে এটা বিশ্লেষণ করা, মানে হয় এই টাইপের কিছু আসবে, বা এর রিলেশন কি হয়, আর এরকম প্রায়োগিক ক্ষেত্রে অনেকটা কাছাকাছি। আর অনুধাবন জ্ঞানমূলক, ওই যে বললাম হোয়াট, হুইচ, এই টাইপের কোশ্চেনগুলো থাকে। তো আমি যখন এই টপিক্সটাকে নিয়েই চিন্তা করব যে বিষয়টা কি, এটা কেন আমি জানবো, এর সাথে আমার সম্পর্ক কি, এর সাথে কি রয়েছে, বা আমার পড়ার সাথে কি সম্পর্ক, এটা কীভাবে এসেছে, এর ব্যাকগ্রাউন্ড কি, এইগুলো যখন আমি নিজের ব্রেনে একটু নাড়া দেবো, তখন কি হচ্ছে, যেই পড়াটা আমার এই যে 2 ঘন্টা 3 ঘন্টা, ঘন্টার পর ঘন্টা লেগে যায় রিভিশন দিতে, যে বইটা বা যে অধ্যায়টা 2-3 ঘন্টা চলে যায়, আমি যখন একটু চিন্তা করব, আত্মজিজ্ঞাসা করব আমার নিজের মধ্যে, তখন আমার ব্রেনে কিন্তু নাড়া দেবে আমি কতটুকু জানি, বা এই সম্পর্কে আমার কতটুকু জ্ঞান আছে, এইটুকু কিন্তু আমার ব্রেনে নাড়া দেবে। এবং মনে হচ্ছে যে যতটুকু শুধু আমি জানি না, ততটুকু অংশ বইটাকে উল্টিয়ে বের করে আমি একটু লাল কালি বা মার্কার পেন দিয়ে একটু দাগ দিয়ে দিলাম, যে এই জায়গাটা মনে আমার একটু অজানা।
ঠিক দ্বিতীয়বার যখন আমি রিভিশন দিব তখন আমি দেখব কোন জিনিসটা আমি জানছিলাম না, ওই কোশ্চেনটা যখন আমার মাথায় আসবে ঠিক দেখবো যে এটা আমি জানি কিনা, তখন অনেক ক্ষেত্রেই দেখা যাবে যে হ্যাঁ আমি আবার জানি। এইভাবে কিন্তু আমার কনফিডেন্সটা বেড়ে যাবে। আবার যদি মনে হয় অন্য কোনো বিষয়ে কিন্তু ঠিক সেভাবে যে কোনো একটা বিষয় জানি না, ঠিক সেই বিষয়টাকে আমরা এভাবে আবার মার্কিং করার পরে যদি ভুলে যাই, তাহলে পরীক্ষার ঠিক আগে আমরা শুধু ওই বিষয়গুলো দেখব। তাহলে ওই যে মার্কার দিয়ে বা লাল কালি বা অন্য কোনো ফ্যান দিয়ে সবুজ কালি দিয়ে আমরা যে বিষয়টা মনে হচ্ছে যে আমার একটু প্রবলেম রয়েছে, আমি যখন আইডেন্টিফাই করে ফেলবো ওই বিষয়টাকে, দাগ দিয়ে দিব, পরীক্ষার ঠিক আগে যতটুকু সময় থেকে ঘন্টা 2 ঘন্টা ওই মেডিটেশন টেপের আমি বইটা হাতে নিয়ে এটাকে ঢেকে দিয়ে আমি দেখবো যে এই বিষয়টাকে আমি জানি, আমাকে আত্মজিজ্ঞাসা করবো, আত্ম উপলব্ধিটা অর্জন করব। তখন দেখবো যে হ্যাঁ আমি তো জানতেছি, শুধু যেটুকু জানি না ওইটুকু একটু কয়েকবার দেখে বুঝে যাব। এতে করে কি হবে, আমার মধ্যে একটা আত্মবিশ্বাস জন্ম নেবে, একটা কনফিডেন্স জন্ম নিব যে আমি তো সব কিছু জানি। ঠিক এই কনফিডেন্সটা আমার পরীক্ষার হলে আমার জন্য সবচেয়ে বেশি উপকার করবে। তখন যদি কোনো কঠিন কোশ্চেনও আসে, যে কঠিন বলতে বোঝাচ্ছি যে কোনো একটা অজানা কোশ্চেনও মনে হচ্ছে যে এটা একটু ঘুরিয়ে পেঁচিয়ে দিয়েছে, তখন ওই যে বাসায় যে আমি চিন্তা করেছি, আমার চিন্তার কারণে আমার থিঙ্কিং নলেজটা কিন্তু ওই সময় গ্রো করবে, এবং দেখা গেছে এই যে একটু পেঁচিয়ে কোশ্চেনটা যদি করেও থাকে আমার মাথায় ঢুকে যাবে যে এই কোশ্চেনটা হইতে এরকম। কিন্তু আমি যদি নিজেকে এইভাবে আত্মোপলব্ধির জায়গায় না নিয়ে আসি, আত্মজিজ্ঞাসা না করি, আত্মচিন্তা না করি, তাহলে কিন্তু যদি একটু ঘুরিয়ে পেঁচিয়ে বা একটু ভিন্ন ভাষায় ভিন্নভাবে একটা প্রশ্ন সেট আপ করা হয়ে দেখা গেলো যে একই জিনিস এটা আমি জানি, কিন্তু আনসার করার সময় আমি এটা আনসার করতে পারছি না, কারণ ওই সময় যে সময়টা থাকে ওই সময় নিজেকে চিন্তা করার কিন্তু সুযোগ থাকে না। এই চিন্তাটা সেই জন্য বাসায় আগে করে নিলে খুব ভালো হয়। এবং এই চিন্তাটা কীভাবে করবো, আমরা ওই যে বললাম যে ডব্লিউএস কোশ্চেনের ভিত্তিতে আমরা আত্মোপলব্ধিগুলো আমরা নিজেদের মধ্যে এভাবে আত্মজিজ্ঞাসা করব। তারপর আরেকটা বিষয় আছে যে পরীক্ষার হলে আমরা গিয়ে মনে করি যে অনেকের সময় ভাগ করে নেই, কিন্তু আবার কেউ হয়তো সময় ভাগ করে না। দুইটি সময় তো অবশ্যই ভাগ করতে হবে যে আমরা কোন প্রশ্নের জন্য কতটুকু বরাদ্দ রেখেছি। আরেকটা বিষয় মাথায় রাখতে হবে যে সময় সব প্রশ্নের জন্য কিন্তু সমান সময় লাগে না। সেক্ষেত্রে কোন প্রশ্নটাতে বেশি সময় লাগবে, কোন প্রশ্নটাতে কম সময় লাগবে, সেই জায়গাগুলোকে আমরা আইডেন্টিফাই করে আমরা প্রশ্নগুলো আনসার করব। এবং এটা আমরা সবাই জানি যে যেই প্রশ্নটা আমি সবচেয়ে ভালো জানি সেটা অবশ্যই আমি আগে লিখব। হাতের লেখা আমার যতটুকু আছে লেখাটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। অনেক স্কেল দিয়ে দাগ দিতে দিতে আমরা সময় নষ্ট করে ফেলি। যদি পারি সময় থেকে দাগ দিব, না হলে ভাঙা দিয়েও কিন্তু লেখা যায়, এর জন্য আলাদা কোনো প্রভাব পড়বে না। এই হচ্ছে একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে পরীক্ষার সময় আমাদের পরিবারও সচেতন থাকে, এমনকি আমরা নিজেরও একটু বাড়তি খাবার খাই, যে আমাদের এনার্জি প্রয়োজন। আমরা নিয়মিত যে খাদ্যাভ্যাস এর বাইরে যখন এনার্জির জন্য বাড়তি খাবারটা খাই, যেহেতু ওই সময় আমাদের একটু টেনশন বেশি থাকে, রাতে ঘুম একটু কম হয়, সেই ক্ষেত্রে দেখা গেলো যে বাড়তি খাবার বা এনার্জিযুক্ত খাবারগুলো যেগুলো আমরা নিয়মিত খাই না, হঠাৎ করে খাওয়ার কারণে সেইগুলো কি হয়ে যাচ্ছে, আমাদের পেটে ডাইজেস্ট হচ্ছে না। তো ডাইজেস্টের অভাবে ওই সময় পেটের সমস্যা দেখা দিতে পারে, মাথা ব্যথা দেখা দিতে পারে। তো এই শারীরিক যখন আমাদের স্বাস্থ্যগত বিষয়গুলো সামনে আসবে, সেক্ষেত্রে কিন্তু সেটা আমাদের পরীক্ষাতে প্রভাব বিস্তার করবে, আমাদের পরীক্ষাটা খারাপ হয়ে যেতে পারে। কাজেই আমি প্রথমেই বলছি যে আমাদের একটা মানুষের লাইফের কেরিয়ারের জন্য, পরীক্ষার জন্য, যে কোনো ক্ষেত্রে আত্মবিশ্বাসটা খুবই জরুরি। এবং এই আত্মবিশ্বাসটার জন্য নিজেকে সবসময় আত্মজিজ্ঞাসা করতে হবে যে আসলে আমি কী জানি, কতটুকু জানি, এই বিষয়ে আমার কতটুকু ধারণা আছে। তো সেই রিভিশনের কৌশলটা আমরা পরীক্ষার আগে কীভাবে কাজে লাগাবো, সেই জায়গাটুকু বা এই যে 4-5 দিন সময় আছে, এই বিষয়গুলো কীভাবে কাজে লাগবো, এই নিয়ে আমি একটা অভিজ্ঞতা শেয়ার করলাম তোমাদের সাথে। যদি তোমরা আমার এই কথাটা শুনো এবং একটু চেষ্টা করে দেখো যে তোমাদের খুবই ভালোভাবে পরীক্ষা নিয়ে টেনশন করার কিছু নাই। আমি পরীক্ষার আগে বেশি একটা পড়তাম না, কারণ আমার মধ্যে আমি সবসময় এই বিষয়টাকে মাথায় রাখতাম। এটা রাখলে কিন্তু আমাদের জন্য খুবই সুবিধা। তাহলে ওই পরীক্ষার রাতে আমাদের ঘুম ভালো হবে, কারণ আমার তো টেনশন নাই। আমি যখন যেটা আমার 10 ঘন্টা 20 ঘন্টা একদিন লাগতো রিভিশন দিতে, সেটা যখন আমি আত্মোপলব্ধি করে মেডিটেশনের মতো বইটা হাতে নিয়ে টপিক্স ভিত্তিক একটু একটু করে চিন্তা করব, তখন আমার মধ্যে কি হবে, আত্মবিশ্বাস জন্ম নেবে এবং আমার একটা প্রশান্তি কাজ করবে। এই আত্মবিশ্বাসটা পরীক্ষার হলে আমাকে ভয়মুক্ত করবে, ভয়হীন করবে, এবং এই নির্ভয়তাটা আমাকে পরীক্ষায় ভালো করে দেবে। অনেকে কিন্তু অনেক ভালো প্রস্তুতির পরেও আত্মবিশ্বাস হয়ে কিন্তু পরীক্ষা খারাপ হয়ে যায়। তো সেই জন্য আমরা সব কিছু গুছিয়ে যাব এবং ব্যাগটেক আগেই গুছিয়ে রাখবো, যেন আমাদের কোনো সমস্যার সম্মুখীন না হয়। এবং মাঝে যে বন্ধটা, এই পরীক্ষার মাঝখানেও যে গ্যাপগুলো থাকবে, এই গ্যাপগুলোতে আমরা এই প্রয়োগটা করব। আর এমসিকিউর ক্ষেত্রে যেটা হবে, আমরা এই বহু নির্বাচনী প্রশ্ন যেটা মেন পয়েন্টগুলো আমরা বইটাকে একবার আমাদের যে সময় আছে রিডিং করবো, আমরা আগেও পড়েছি, আরেকবার পড়ার চেষ্টা, শুধু রিডিং পড়ে যাব, তাহলে চোখের একটা স্মৃতিশক্তি আছে। যখন এমসিকিউটা সামনে আসবে আমাদের এই বিষয়গুলো আমরা পারবো।
আর গণিতের ক্ষেত্রে তো আসলে অল্প পরিশ্রমে কিছু করা সম্ভব না, নিয়মিত একটা অভ্যাস। তো গণিতের বিষয়গুলো আমরা নিয়মিত যারা অভ্যাস করেছি, আর না করে থাকলে যারা ফাঁকি দিয়েছি তারাও এই সময়ের মধ্যে এই টেকনিকগুলো অবলম্বন করে যদি আমরা প্র্যাকটিস করি, কতটুকু জানি কি জানি না এবং আমার এই সময় কতটুকু জানা সম্ভব, এরকম একটা প্ল্যান করে আমরা যদি কাজ করি, তাহলে আমাদের পরিকল্পনা এবং আমাদের প্রস্তুতির সাথে যখন আমাদের এই কৌশলগুলো যুক্ত হবে, তাহলে আমাদের আত্মবিশ্বাস বেড়ে যাবে এবং আমাদের পরীক্ষাটা ভালো হবে। আশা করি তোমরা সবাই পরীক্ষা ভালোভাবে দিবে এবং ভালো করবে, পরিবার এবং নিজের স্বপ্ন পূরণ করবে, দেশ এবং জাতির মুখ উজ্জ্বল করবে। তোমরা এই দেশের ভবিষ্যৎ, কাজেই তোমাদের সফলতা কামনা করি। সবাই ভালো থেকো, পরীক্ষা ভালো করে দাও। আল্লাহ হাফেজ।